This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ অ্যাট 2। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। টিভি9 বাংলার লাগাতার খবরের চাপ। অবশেষে 3 গুন্ডা সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করলো পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরের ভেলা বাড়িতে সিভিকে দৌরাত্ম, দেখুন সেই ছবি। রাস্তায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পিকআপ ভ্যানে গরু নিয়ে যাচ্ছিল রুহুল আলী নামে গাড়ির চালক। অভিযোগ 3 সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকে 1000 টাকা চায়, না দিতে চাওয়ায় গাড়ি থেকে নামিয়ে চালককে মারধর করা হয় বলে অভিযোগ। দেখুন সেই ভাইরাল ভিডিও। তিনজন দেখো জবরদস্তি করে তিনজন দেখো জবরদস্তি করে এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে 3 জন মারলো। 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি? 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি? গাড়ির কাগজ ফেলাছে। এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে। এই মুহূর্তে মালদা থেকে সুব্রত সামনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। সুব্রত, 20 ঘন্টা পর এই 3 জন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হলো। এতক্ষণ পুলিশ কি করছিল? সেই প্রশ্নটা উঠেইছে এবং প্রথম দিকে আমরা সেই প্রশ্ন তুলছিলাম যে গতকাল বিকেল 4টের সময় এই তার উপর হামলার ঘটনা হয়। অন্তত পক্ষে এই রুহুল আলী যে অভিযোগ করেছে সেই অভিযোগে তার সেই সময়টাই সে লিখেছে। এখন তারপরেও কিন্তু পুলিশের তৎপরতা যেভাবে দেখা উচিত ছিল সেভাবে কিন্তু দেখানো যায়, মানে দেখতে পাওয়া যায়নি। এবার আমরা টানা প্রথম থেকে খবরটা করতে থাকার পরেও পুলিশ কিন্তু নড়েচড়ে বসে এবং তাকে ডেকে পাঠায়, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে অবশেষে তাকে এই 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে প্রাথমিক তদন্তের পর। পুলিশের এটা বক্তব্য, প্রাথমিক তদন্তের পরে এই 3 জন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে। যেখানে সে নাকা চেকিং যে পয়েন্ট, সেই পয়েন্টে যেখানে দায়িত্ব ছিল সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আক্রান্ত যে চালক, যে চালকের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, তিনি কি অভিযোগ করছেন শুনুন। আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিব? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব? 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তাহে সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। গাড়ি সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা। এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। তোলাবাজিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তোলা না দেওয়ায় গাড়ির চালককে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কি বা বলছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য, শোনাবো আপনাদের। জুলুম চলছে, জুলুম। এই সিভিক ভলেন্টিয়াররা মূলত তৃণমূল নেতাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয়। জুলুম চলছে, দেখতেই পাচ্ছেন। এটা যেমন পুলিশ আছে, পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী, একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী, যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস পরে। আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী, যাদের নাম সিভিক বাহিনী। দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয়, কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুটেড, তৃণমূলের নিয়োগ করা লোক। ওরা বাচ্চা চিহ্নপতি, ওদের বলা হয়েছে টাকা কালেকশন করো, টাকা কালেকশন করছে। এখন টাকা কালেকশন করতে গিয়ে মারধর করবে, খুন করবে, কি করবে না, এটা তো আর ওদের শিক্ষা নেই। এই সম্পূর্ণ দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। আপনার তার বিরুদ্ধে কেন আওয়াজ তুলছেন না? যত দুর্নীতি তিনি করেন প্রকাশ্যে, তিনি বলেন আমি এইসব জানি, তাও হচ্ছে, তাও কোনো ব্যবস্থা নেন না। তার মানেটা কি? তার মানে তিনি উৎসাহ দিচ্ছেন এমন যে কাজ হচ্ছে চালিয়ে যাও, আমি আছি তোমাদের পক্ষে। সুতরাং আপনারা যদি সমালোচনা করতে হয়, সিভিক ভলান্টিয়ার ছেড়ে দিয়ে এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে সমালোচনাকে নিবদ্ধ করুন।
সেই ভিডিও আরো একবার দেখতে পাচ্ছেন আপনারা। ঘরে ঢুকিয়ে তোলার টাকা না দেওয়ায় চালককে বেধড়ক মারধর করার অভিযোগ। এই মুহূর্তে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। খগেন বাবু, TV9 বাংলা লাগাতার খবর দেখালো, তারপর 3 গুন্ডা সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ ক্লোজ করলো। প্রশ্ন হলো, এতক্ষণ পর্যন্ত পুলিশ কি করছিল? 20 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, আসলে হচ্ছে তোলাবাজ নিয়ে হচ্ছে সারা বাংলা ভর্তি হয়ে আছে। তোলাবাজের মানে সবই তোলাবাজ যারা, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সব হচ্ছে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের তোলাবাজি করার লোকেরা। এরা তৃণমূল কংগ্রেসের দ্বারাই এটা তৈরি। এই সিভিক ভলেন্টিয়ার সব তৈরি করেছে। সিভিক ভলেন্টিয়াররা সবই হচ্ছে তোলাবাজ। এদেরকে তোলাবাজিতে ব্যবহার করা হয়। আসলে সুরক্ষা দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করা হয় না। এদের যত রকমের মিথ্যা কেস দেওয়া এদের দিয়ে করানো হয়, এবং কেস দেওয়ার পর তারপরে এদের দিয়েই টাকা তোলা হয়। ওদেরকে আবার হুমকি দেয় টাকা দিলে পরে কেসটা উঠে যাবে, এইভাবে সমস্ত করা হয়। তাই এখানে যেটা করেছে, এতক্ষণ পরে অ্যাকশন হলো। তা এতক্ষণ কি করছিল পুলিশ? আসলে পুলিশ এর সঙ্গে যুক্ত আছে। ওখানকার যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, তারাই যুক্ত আছে, তাদের মাধ্যমে এগুলো হচ্ছে। এই পুলিশ যারা এর মধ্যে যুক্ত আছে তাদের শাস্তি হওয়া উচিত। যে পুলিশ তার সঙ্গে যুক্ত, সব পুলিশ তো এরকম করে না। একটা অংশ তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালালি করে, ওখানে টাকা তোলার কাজ করে, এরা তোলাবাজ। এদের মধ্যে যারা আছে তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। শুধু ওই সিভিক ভলেন্টিয়ারদের উপর দিয়ে চালিয়ে দিলে হবে না। সিভিক ভলেন্টিয়ারকে যারা এগুলো করাচ্ছে, এই পুলিশের একটা অংশ যারা হচ্ছে অফিসার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা সারা বাংলায় এটা চলছে। বেশ, এই সমস্ত অনেক সিভিক ধন্যবাদ ভলেন্টিয়ার। আপনার প্রতিক্রিয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। সিভিকের এই দাদাগিরি কিন্তু নতুন কিছু নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিভিকের অত্যাচারের ছবি দেখা গেছে। দেখুন একবার, একসঙ্গে দেখাই আপনাকে। দেখুন, মালদার ছবি দেখাচ্ছি সিভিকের যে দাদাগিরি। এর আগে সিঁথিতে, সেখানে সিভিকের দাদাগিরির ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, দুর্গাপুরে সেখানে সিভিকের দাদাগিরির ছবি দেখাচ্ছি। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে লাঠি নিয়ে রোগীর পরিবারের উপর চড়াও হয় সিভিক ভলেন্টিয়ার। হাওড়া, রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছিল আনিস খানের মৃত্যুতে, কাঠগড়ায় সেই সিভিক ভলেন্টিয়ার। আর যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তো বটেই, গোটা দেশ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবাদ উঠেছিল। সেই তিলোত্তমা ধর্ষণ খুনে অভিযুক্ত কিন্তু সিভিক ভলেন্টিয়ারই। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করায় রাস্তায় যখন কলকাতার বহু মানুষ নেমে পড়েছিলেন, সেই সময়ও সিথির মোড়ে সিভিক পুলিশের দাদাগিরির ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। এখানেই শেষ নয়, নদিয়ার শান্তিপুরে ফেরিঘাটে ভাড়া নিয়ে বচসার এক যুবককে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। একসঙ্গে সেই 6 জায়গার ছবি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পরিষ্কার কথা বলতে গেলে হচ্ছে তৃণমূলের চামচা। তিনি আমাদের মুখ্যমন্ত্রী এদের প্রশ্রয় দিয়ে এমনকি সগর্বে ঘোষণা করছেন পরীক্ষা না দিয়ে আমার রাজ্যে চাকরি পাওয়া যায়। আমাদের দেশে কি যোগ্য লোক প্রার্থীর এতই অভাব পড়েছে যে অযোগ্য লোককে চাকরি দিতে হবে, এবং পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভোটের নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য উনি এই সমস্ত কাজগুলো করছেন। হাওড়ার আনিস খান, তার মৃত্যুতেও কাঠগড়ায় সেই সিভিক ভলেন্টিয়ারকেই তোলা হয়েছিল। আনিস খানের পরিবারের আইনজীবী শামীম আহমেদ, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। শুনুন তিনি কি বলছেন। কোনো নিয়োগ পদ্ধতি ছাড়াই কিছু তৃণমূলী গুন্ডাকে সিভিক ভলেন্টিয়ারের নাম করে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং তাদেরকে দিয়ে ইনফ্যাক্ট এই ধরনের কাজগুলোই করিয়ে নেওয়া হচ্ছে। এটা করাচ্ছে প্রশাসন এবং পুলিশের উচ্চ স্থানীয় যারা কর্তা, তারা এটাকে ইন্ধন যোগাচ্ছে। এই সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সামলাতে কাজে লাগানো যাবে। উৎসবের সময়ও ব্যবহার করা যেতে পারে, এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সামলানোর কাজে বা উৎসবের সময় অনেক সময় প্রচন্ড ভিড় হয়ে যায়, সেই ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা যেতে পারে, এই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ কি মানা হচ্ছে? তিলোত্তমা কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত।
যাচাই না করেই রাজনৈতিক লোকেদের সুবিধা দিতেই কি সিভিক নিয়োগ, এই প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিভিক নিয়োগ নিয়ে রাজ্যের হলফনামাও চায় শীর্ষ আদালত। কোন পদ্ধতিতে সিভিক নিয়োগ, মোট কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে রাজ্যে, সিভিক ভলেন্টিয়ারের নিয়োগকারী কে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, কিভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, রাজ্যের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আমলা পুলিশ কর্তাদের আইন পরীক্ষাতেও কি টোকাটুকি, পরীক্ষায় বেনিয়ম রুখতে নির্দেশিকা জারি করা হলো। পরীক্ষার হলে বই, স্টাডি মেটেরিয়াল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না, নির্দেশ পুলিশের ল ইনস্টিটিউটের। পরীক্ষায় বসেছেন আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউপিএস এর 300 জন পরীক্ষার্থী, কিন্তু সেই পরীক্ষার আগে কেন জারি করতে হলো এই রকম নির্দেশিকা, জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি প্রদীপ্ত কান্তি রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, দেখো, এই নির্দেশিকাতে স্পষ্ট করা হয়েছে যে তাদের নজরে, অর্থাৎ কর্তৃপক্ষের নজরে বিষয়টি এসেছে যে অনেক পরীক্ষার্থী এই ধরনের বেনিয়ম করছেন, অর্থাৎ তারা নোটবুক নিয়ে ঢুকছেন, তারা স্টাডি মেটেরিয়াল নিয়ে ঢুকছেন, বইপত্র নিয়ে ঢুকছেন, এমনকি স্মার্ট ওয়াচের ওপরেও নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। তার কারণ তার মারফত অনেক পরীক্ষার্থী হয়তো বেনিয়ম করছেন এবং সেই কারণেই এই নিষেধাজ্ঞা তাদের জারি করতে হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি গোটা বিষয়টা নিয়ে তারা খোঁচা দিচ্ছে রাজ্য সরকারকে। তাদের বক্তব্য যে একটা টোকা রাজ্যে পরিণত হয়েছে, তার কারণ এখানে 300 জন পরীক্ষার্থী আর যারা রাজ্যের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে রয়েছেন, কেউ আইএএস অফিসার, কেউ আইপিএস অফিসার, কেউ ডব্লিউবিসিএস অফিসার, কেউ ডব্লিউবিপিএস অফিসার, তারা পরীক্ষা দিচ্ছেন। সেই পরীক্ষার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা। ফলে যারা পরীক্ষার্থীদের দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পুলিশই বিভিন্ন জায়গাতে টোকাটুকি রোখার চেষ্টা করছেন, সেই পুলিশের কর্তাদের পরীক্ষায় এই অবস্থায় তারা স্বাভাবিকভাবেই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। একেবারে এই প্রশ্ন তো উঠবেই, তার কারণ আমলা পুলিশ কর্তাদের পরীক্ষাতেও কি টোকাটুকির ভয় হচ্ছে। কথা বলবো, বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, বড় প্রশ্ন, পুলিশ ল ইনস্টিটিউট নির্দেশিকা দিয়েছে পরীক্ষার হলে বই, স্টাডি মেটেরিয়াল বা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না, তাহলে কি টোকাটুকির ভয় পাচ্ছে এখানে? তাছাড়া আর কি, তা না হলে এই যারা আজকের দিনে আইপিএস, ডব্লিউবিসিএস, আপনি যা যা নাম শোনালেন, হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস নয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস থেকে আসা লোকজন মিনিমাম যারা এই পরীক্ষায় বসছেন, তার মানে এই লেভেলের ব্যক্তিরাও তারা যে কত বড় বড় চোর এই নির্দেশিকা সেটা প্রমাণ করে। যে পুলিশের আইপিএস লেভেল, পুলিশের ডিসি লেভেলের অফিসাররা বা ডব্লিউবিসিএস অফিসাররা যারা বিডিও টিডিও হয়, সেই লেভেলের অফিসাররা কতটা চোর। চুরি যে শুধু কনস্টেবলের পরীক্ষায় হয় তা নয়, চুরি যে শুধু হোমগার্ডের পরীক্ষায় হয় তা নয়, প্রমাণ হচ্ছে এরা মাথা থেকে পা অব্দি সবাই চোর। যেমন সরকার বলে যে তৃণমূলের সবাই চোর, মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা সবাই চোর, সেটা আবার প্রমাণিত হচ্ছে যে পুলিশ মাত্রও চোর। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ যারা চটি চাটতে এত ভালোবাসে, তারা সবাই যে চোর সেটা কিন্তু বারবার প্রমাণ করছে। আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। 9 কোটি টাকার দুর্নীতি এবং প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের কৃষ্ণনগর টাউন সভাপতি একতা শিক্ষক। আজ দুর্নীতির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার। কি অভিযোগ, কি ঘটেছে জানবো। আমাদের সঙ্গে নদিয়া থেকে মহাদেব রয়েছেন টেলিফোন লাইনে। মহাদেব, ঠিক কি অভিযোগ, কেন গ্রেপ্তার করা হলো তৃণমূলের এই নেতাকে? দেখো, তিনি দীর্ঘদিন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহ সভাপতি পদে ছিলেন, আর সেই সময়কালীন সেই ব্যাংকের কিন্তু আর্থিক দুর্নীতি হয় বলে অভিযোগ এবং কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির একটা অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে এখানেই, যেটা তিনি তৃণমূলের শাসক দলের পদে রয়েছেন এবং তিনি একটা সময় কৃষ্ণনগর পৌরসভার সহ সভাপতি পদ দায়িত্বে ছিলেন এবং তার মতো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তবে তিনি বলছেন যে তাকে রাজনৈতিক শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, চক্রান্তের কারণে তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। বুঝতে পেরেছি মহাদেব, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।
দল কি আছে না আছে জানি না, তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধাচরণ হচ্ছে, কেস কাভারি হচ্ছে। আমি কেস কাভারি করেছি, যে সাহারা নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, সাহারার টাকা ফেরত পেয়েছি আমরা, তার সত্ত্বেও আমাকে এই কেসে চিটিং কেসে ধরে নিল। কে অভিযোগ করেছে আপনার নামে? নন্দিতা ঘোষ। তাহলে কি চক্রান্ত বলবেন এটা? একদম চক্রান্ত। নন্দিতা ঘোষের পেছনে হয়তো কেউ বা কারা আছে যারা শিবনাথ চৌধুরীকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে। তাকে এর আগেও আপনারা শুনেছেন যে তাকে গায়ে হাত তোলা হয়েছিল, নন্দিতা ঘোষ নিজে করেছিল, গায়ে হাত তুলেছিল, করেছিল, তাকে এফআইআর করেছিল। যখন দেখলো কিছুতেই পারছে না, এখন এই সাহারার ব্যাপারটা নিয়ে তার নামে এফআইআর করে। উনি তো বলছেন যে 14 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। ওটা কেন হচ্ছে, আমাদের সব হিসাব আছে, সব সার্টিফিকেট আছে, 13 কোটি 40 লাখ টাকা আমাদের মানে গভর্নমেন্ট অফ ওই ধরনের ইয়েও দেখে গেছে, সব ঠিকঠাক আছে, কাগজপত্র সব অরিজিনাল আছে, সব কোনো অসুবিধা নেই। তাহলে টাকা নয় ছয় করে যে নয় করে কোনো প্রমাণ আছে সেটা শিবনাথ চৌধুরী ওখানকার ওই কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। কত সালে, কতদিন ধরে করেছিলেন? ইনি যখন 2014 থেকে 2020 অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন এগুলো। মোটা অঙ্কটা কত? 14 কোটি টাকা। 14 কোটি টাকা। আপনারা কিভাবে জানতে পারলেন এই তদন্তের বিষয়টা? এই আমি ফার্স্ট টাইম এখানে ওর প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে উল্টোপাল্টা মিটিংয়ে, যে কোনো মিটিংয়ে বলতো, তখন আমি ওর একটা এনকোয়ারি চাই, যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি, তো এনকোয়ারিতেই এটা উঠে আসে। ব্রেকের পর বীরভূমের দিকে নজর রাখবো। 3 দিন পর দেউচা পাচামিতে ফের শুরু হলো কাজ। দেউচা পাচামির কয়লা খনি এলাকায় খনন কাজ আবার শুরু হলো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, এই মুহূর্তে ছবিটা তোমার মাধ্যমে একবার দেখতে চাইবো। দেখো, একেবারে 3 দিন পর দেউচা পাচামিতে অবশেষে কাজ শুরু হয়েছে। 3 দিন ধরে আদিবাসীদের যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য কিন্তু এই যে দেউচা পাচামি এলাকার, সেই এলাকার কাজ বন্ধ হয়েছিল, এবং আজ থেকে একেবারেই যে গ্রাউন্ড জিরোর যে কাজ, সেই কাজ আবার নতুন করে শুরু করা হয়েছে। অবশ্যই কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি, যে ইন্টারনেট পরিষেবা যে 2 দিন ধরে বন্ধ রয়েছে, সেটা কিন্তু আজ 3 দিনে পা দিল। আজও কিন্তু এই যে মোহাম্মদ বাজার এবং মল্লারপুর থানা এলাকা, অর্থাৎ এই যে দেউচা পাচামির যে কোল প্রজেক্ট এরিয়া, সেই টোটাল কোল প্রজেক্ট এরিয়া যে ইন্টারনেট পরিষেবা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা রয়েছে। যদিও এই 3 দিন পর কাজ শুরু হওয়াতে এলাকার যে বাসিন্দা, বিশেষ করে মথুরা পাহাড়ি, চাঁদা সহ এই ধরনের যে সংলগ্ন প্রজেক্ট সংলগ্ন যে গ্রামের আদিবাসী মানুষজন, তারা কিন্তু খুশি। আর গতকাল যে মোহাম্মদ বাজার ব্লক অফিস রয়েছে, সেখানে কিন্তু এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার, তাদের সকলের সাথে আদিবাসীদের একাংশের একটা বৈঠক হয়। সেই রাত পর্যন্ত সেই বৈঠক চলে এবং সেখানেই রফাসূত্র বের হয়। এরপর আজ সকাল থেকে কিন্তু সেখানে আবার যে কাজ, সেই কাজে মাটি খননের যে কাজ প্রাথমিক পর্যায়ে এই কয়লা প্রজেক্টে, সেই কাজ আবার নতুন করে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কাজ আবার শুরু হয়েছে। 3 দিনের অচল অবস্থা কাটানোর পরে দেউচা পাচামি থেকে কয়লা খনি এলাকায় খনন কাজ আবার শুরু হয়েছে। অনেক ধন্যবাদ তোমায় হিমাদ্রি।